যত বাধাই আসুক আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। চুরিহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরো দুজনের মরদেহ হস্তান্তর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নানা আয়োজনে সারা দেশে ঐতিহাসিক 7ই মার্চ পালন। মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো এ ভাষণ 75-এর পর নিষিদ্ধ ছিল বললেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন সুলতান মনসুর। সংসদে যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। ঢাকা জজ কোর্ট ভবনের 4তলা থেকে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। নদীমুক্ত করার দ্বিতীয় দফার অভিযানে 21টি বহুতল ভবন সহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ। নথি না দেখে স্থাপনা ভাঙার অভিযোগ। যত বাধাই আসুক পুরান ঢাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া শেষে তিনি একথা বলেন। এ সময় নতুন জনপ্রতিনিধিদের শপথের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। উপনির্বাচনে জয়লাভের 1 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এখানে সরকার প্রধানের কাছে 1 বছরের জন্য শপথ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিত 50 জন কাউন্সিলর। জনপ্রতিনিধিদের এই শপথ অনুষ্ঠানে ঢাকাকে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। নগরের উন্নয়নে কাজ করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, যে কোনো মূল্যে আবাসিক এলাকা থেকে অপসারণ করা হবে অতি দাহ্য পদার্থের গোডাউন। যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নবগঠিত ইউনিয়নগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। উত্তর দক্ষিণ পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ একেবারে ছিল না বললেই চলে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প, সেই হাতের ঝিল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো, সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয়। শপথের মর্যাদা রক্ষা করে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে, সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃতদের মধ্যে ডিএনএ পরীক্ষা শনাক্ত আরও 2 জনের লাশ আজ হস্তান্তর করা হয়েছে। বাকি 8 জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করছে সিআইডি। লাশ হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য 20,000 টাকা করে দেয়া হচ্ছে। শরীয়তপুরের ইব্রাহিম থাকতেন রাজধানীর কামরাঙ্গীর চরে। রিকশা চালাতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। প্রাণ হারান 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার আগুনে। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হদিস মিলল তার।
মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে ইব্রাহিমের পরিবার। উনি বুধবার দিন বিকালবেলা বাইরেছে গাড়ি নিয়ে, আর বাসায় ফিরে নাই। তখন আমি গ্যারেজে ওদিক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তখন আমি জানতে পারলাম যে এই যে চকবাজার এখানে আগুন লাগছে, সিলিন্ডার আগুনের বিস্ফোরণ ঘটে তারপরে এই উনি আর বাসায় ফিরে যায় নাই। একইভাবে বুঝিয়ে দেওয়া হয় চুরিহাট্টার সবজি বিক্রেতা নুরুল হকের মরদেহ, বুঝিয়ে দেওয়া হয় রাজশাহীর দুলাল কর্মকারের লাশও। কাঁচা তরকারির বিক্রি তো এই দোকানের সামনে বসে ভ্যান গাড়িতে রেখে, তো যেদিন আগুন লাগছে এদিন মনে করেন রাত 9টার সময় আমাদের সাথে কথা বলছে, 9টার পরে 10টা সাড়ে 10টার দিকে ফোন দিছে, আর কথা বলতে পারে নাই। গতকাল পুলিশে ফোন দিছে, আজকে পাইছি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর করা হয়। 19টা লাশ অশনাক্ত থেকে যায়। প্রত্যেকটা লাশেরই কিন্তু এখানে ডিএনএ প্রোফাইল করা হয়েছে। গতকালকে 8 জন মৃতদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। বাকি যে 8টা অশনাক্তকৃত লাশ আছে ওটা রিপোর্ট আসলো, তাদেরকে সেগুলো তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবো আমরা। সিআইডি ফরেনসিক টিম যখনই শনাক্ত করে আমাদেরকে প্রতিবেদন দিবেন, আমরা সাথে সাথে হস্তান্তরের ব্যবস্থা করব। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য 20,000 করে টাকা দিচ্ছি। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় আগুনে পুড়ে এ পর্যন্ত মারা গেছেন 71 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকায় 7ম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। অভিযানে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমতি না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি কারখানার গ্যাস, পানীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সতর্ক করে দেয়া হয় কয়েকটি কারখানার মালিককে। রাজধানীর হাজারীবাগ, ফুলবাড়িয়া, নাজিমুদ্দিন রোড ও নবাবপুরে অভিযান চালায় টাস্ক ফোর্স। আবাসিক ভবনের গুদামে রাসায়নিক, প্লাস্টিক তৈরির উপাদান, ডেইরি ফার্মের আড়ালে প্লাস্টিক পণ্য তৈরির কার্যক্রম পরিচালনা সহ নানা অনিয়ম এ সময় ধরা পড়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সরকারের 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে এ অভিযান পরিচালনা করছে। রাত 11টার সময়ে আরও থাকছে। 2 সৌদি মন্ত্রীর সফরেই বাংলাদেশে $2,500 কোটি বিনিয়োগের আশা, 2টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই। অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই শপথ নিয়েছেন বলে জানান তিনি। বাকি নির্বাচিতদেরও শপথ নেওয়ার পরামর্শ তার। তবে শপথ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল ও জোটের তীব্র বিরোধিতার পরেও 7 মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার কথা আগেই জানিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সংসদ ভবনে আসেন মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচনে জয় পাওয়া এই রাজনীতিবিদ। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, দলের শীর্ষ নেতাদের সম্মতিতেই শপথ নিয়েছেন তিনি। সকল কথার উত্তর আমি দেব না, এই কারণেই, কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম না। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয়ে, জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে। তার শপথ নেওয়াকে স্বাগত জানিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপিও ফিরে আসবে বলে প্রত্যাশা জানান আওয়ামী লীগ নেতারা। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন, এজন্য তাকে অভিনন্দন জানাই। আমি আশা করব এই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে। যারা এখনো শপথ নেননি বিএনপি সহ অন্য দলের, তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে সুলতান মনসুর বিশ্বাসঘাতকতা করেছেন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন তিনি গণশত্রুতে পরিণত হবেন। রাজনীতিতে ছলনা, অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। উনি অনৈতিক কাজ করেছেন, এটাতে মানুষের মনে সন্দেহ জাগায় যে একটা কোথাও লেনদেনের উনি অংশীদার হয়েছেন কিনা। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম। সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতি বিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী
কার্যকলাপের অভিযোগ আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো। সংসদ নির্বাচনে জয়ী দলটির অপর সদস্য মুকাব্বির খানও শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে গণফোরাম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের 5তলা ভবনে লিফট ছিঁড়ে অন্তত 12 জন আহত হয়েছেন। 4 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে 5 জন আইনজীবী এবং বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। পুলিশ জানায় 40 বছর পুরনো এ লিফটটি ঝুঁকিপূর্ণ ছিল। এজন্য গণপূর্ত মন্ত্রণালয়কে দুষলেন আইনজীবী নেতারা। বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের লিফটে ওঠানামা চলছিল। সকাল 10:30টার দিকে বিকট শব্দে 5তলা থেকে হঠাৎ ছিঁড়ে পড়ে লিফটটি। ভেতরে আটকে পড়া মানুষের চিৎকারে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে লিফটটি ব্যবহারের অনুপযোগী ছিল বলে দাবি তাদের। 2 জন হলো মহিলা অ্যাডভোকেট আর কোর্টের স্টাফ 1 জন, আর বাদ বাকি 2 জন মক্কেল আর এমনি কোর্টের অ্যাডভোকেট আছে 4-5 জন, মিলাই প্রায় 10-12 জন হয়ে যাবে। এই লিফটের কোম্পানির যে মালিক তারা এটা খুব একটা টেক কেয়ার করে না। অপারেটর কোন রকম জোড়াতালি দিয়ে এটা চালাইতো। প্রতিদিনই এটা চলতি অবস্থায় বন্ধ হয়ে যেত আর সবাই এসে খেলে বাইরে হইতো এটারে, আর বলতো যে লিফটেন আছে কিনা। আমরা লিফটেন লাগাই দিতাম যে নষ্ট হয়ে গেছে, সবাই অ্যাডভোকেটরা জানতো যে আবার 1টা থেকে 2টা পর্যন্ত অফ থাকে। সেটাও কখনোই বলে না যে কর্তৃপক্ষরে যে লিফটার আমাদের সচল করে দেন। এতগুলো আইনজীবী প্রতিদিন এখানে ওঠানামা করে, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, মেনটেন্যান্স করা, এটা মেনটেন্যান্স না করার কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জন্য গণপূর্ত বিভাগকে দায়ী করেছেন আইনজীবী সমিতির নেতারা। গণপূর্ত বিভাগ কেন এই লিফটটাকে এতদিন সরালো না? এটা কিন্তু আরো ছিঁড়ে পড়ছিল, আগেও আর 1-2বার ছিঁড়ে পড়ছে, তখন এতগুলি যাত্রী ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী জানায় লিফটটি প্রায় 40 বছরের পুরনো। ধারণ ক্ষমতা 8 জন হলেও লিফটে উঠেছিলেন 12 জন, ফলে এই দুর্ঘটনা ঘটেছে। অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ একটি লিফট ছিল এবং আমরা জেনেছি এই লিফটের ক্যাপাসিটি ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 8, এবং সেখানে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি 12 জন এই লিফটে তখন উঠেছিল। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে এবং পঙ্গু হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জন আইনজীবী, বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। 2 জনই একটু হেড ইনজুরি আছে, আর বাকি 5 জন আপনার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, হাড় স্পাইনে বা লিম্বসে ভেঙেছে। তো তারা আছে, সবাই আমাদের কন্ট্রোলেই আছে। আমরা হোপফুল যে তারা গ্র্যাজুয়ালি ভালো হয়ে উঠবে। এদিকে লিফট দুর্ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। অস্ট্রেলিয়া ইলিয়াস বিমানবন্দরে স্ক্যানিং পার হওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ। ভাবমূর্তি নষ্টে ভুল বক্তব্য দিচ্ছেন কাঞ্চন, বিমান মন্ত্রণালয়ের বিবৃতি। সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চলমান সফরে $2,500 কোটি বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ। সকালে ইন্টারকন্টিনেন্টালে দুদেশের বাণিজ্য সম্প্রসারণে শিগগিরই বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনেরও ঘোষণা দিয়েছেন সৌদি বাণিজ্যমন্ত্রী। সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক। অদক্ষ শ্রমিক আমদানি আর হজ কেন্দ্রিক কার্যক্রমের বাইরে বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনেরও চিন্তা করছে সৌদি আরব। আর বিনিয়োগের এমন সম্ভাবনার পুরোটাই কাজে লাগাতে সৌদি আরবকে প্রায় 2000 একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সঙ্গে বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজতে এবার বাংলাদেশ সফরে সৌদি সরকারের শীর্ষকর্তারা। বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংলাপে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, সম্পর্ক উন্নয়নই শুধু নয়, বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ সুরক্ষায় বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করতে চান তারা। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী। 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল হবে এশিয়া। বাংলাদেশের আশেপাশে শীর্ষ ধনী দেশগুলো থাকবে, তাই বাংলাদেশ বিনিয়োগের অন্যতম স্থান বলে আমার মনে হয়। এই সফর খুবই ইতিবাচক হবে বলে আশা করছি। বাংলাদেশকে আমরা খুবই সম্ভাবনাময় মনে করছি। শিগগিরই দুদেশের সমন্বয়ে বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করব আমরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা, শিগগিরই প্রায় 2500 কোটি টাকার সৌদি বিনিয়োগ আসবে বাংলাদেশে। দ্রুত গতির ট্রেন, বড় অবকাঠামো আর জ্বালানি খাতে বিনিয়োগের দিকেই দেশটি অধিক আগ্রহী বলেও জানান বিডা চেয়ারম্যান। 25 বিলিয়ন হতে পারে। সৌদি আরবিয়া
তেল নির্ভর অর্থনীতি থেকে ডাইভার্সিফাইড একটা আপনার অর্থনীতি হচ্ছে, কাজেই তাদের যে আপনার ইন্টারেস্ট সেটার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করা তাদের ইন্টারেস্টের সঙ্গে যায়। গেল বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে চলতি বছর জুনের মধ্যেই নতুনভাবে বাংলাদেশে সৌদি বিনিয়োগ শুরুর আশা করছে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দুটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও বাংলাদেশ সফররত সৌদি বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। এর আগে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন সৌদি সরকারের এই দুই প্রতিনিধি। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, 100 মেগাওয়াট সোলার আইপিপি নির্মাণে সৌদি ও বাংলাদেশের দুটি বেসরকারি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। ট্রান্সফরমার এবং ইলেকট্রনিক্স যন্ত্র উৎপাদনেও চুক্তি হয়েছে দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে। এছাড়াও জনশক্তি বিষয়ে সমঝোতা স্মারক করে বিএমইটি এবং সৌদির আল মাম ট্রেডিং এস্টেট। মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের আগে ভুলবশত অস্ত্রসহ নিরাপত্তার প্রথম স্তর পার হয়ে যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেদিনের স্ক্যানিং কার্যক্রমের সিসিটিভি ফুটেজ সময় সংবাদের কাছে এসে পৌঁছেছে। এতে দেখা যায় ইলিয়াস কাঞ্চন তার বৈধ পিস্তল ও গুলি নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম নিরাপত্তা স্তর নির্বিঘ্নে পার হন। তবে বোর্ডিং পাস নেওয়ার আগে দ্বিতীয় দফায় স্ক্যানিংয়ে তার ব্যাগে থাকা অস্ত্র ধরা পড়ে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কাঞ্চন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ভুলবশত অস্ত্র বহন করছিলেন তিনি। পরে নিজেই নিরাপত্তা কর্মকর্তাদের বিষয়টি জানান। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমে মিথ্যে তথ্য দিচ্ছেন কাঞ্চন। স্ক্যানিংয়ে তার সঙ্গে থাকা অস্ত্র ধরা পড়ে বলে দাবি মন্ত্রণালয়ের। এ ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটি এর দ্বিতীয় পর্যায়ের অভিযানের তৃতীয় দিনে 21টি বহুতল ভবন সহ অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নথিপত্র না দেখেই বিআইডব্লিউটি নদী মুক্ত করার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন না জেনে হোল্ডিং নম্বর দেয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বসিলা সেতুর নিচে বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ের চর ওয়াশপুর থেকে শুরু হয় নদী দখল মুক্তের অভিযান। গুঁড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন সহ অসংখ্য স্থাপনা। এ সময় স্থানীয়রা দাবি করেন, কাগজপত্র না দেখে তাদের পূর্বপুরুষের কেনা জমিতে গড়ে তোলা স্থাপনা অবৈধভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নদীর সীমানার মধ্যে নির্মিত একটি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা তো দাগ খতিয়ান দেখেই কিনছি এবং সরকার গভর্নমেন্ট আমাদেরকে রেজিস্ট্রি দিছে। ব্রিটিশ সরকারের নকশা CS 90 দা এখন যে জায়গাটা ভাঙতেছে। আমাদের এগুলো যদি যায় তাহলে পাওয়ার প্ল্যান্ট যেতে হবে, আর পাওয়ার প্ল্যান্ট যদি না যায় তাহলে আমাদের এগুলো যাবে না। এ বিষয়ে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতের রিট পিটিশনের নির্দেশনা মেনে তারা উচ্ছেদ করছেন। পাওয়ার প্ল্যান্টটি অনুমোদনের বেশি জায়গা দখল করেছে স্বীকার করে সংস্থাটির বন্দর কর্মকর্তা জানান, এটি উচ্ছেদে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত লাগবে। নদী যদি ভেঙেও যায়, ভেঙে গিয়ে নতুন যে অবস্থানটিতে দাঁড়াবে সেইটি কার্যত নদীর সীমানা হবে। স্থানীয় সরকাররা যে হোল্ডিং নাম্বারটি দেয় সেটি আসলে যে কোনো ঘর হলেই তারা দিতে পারে। সেখানে ওইটার যে ভ্যালিডিটি আসলে তারা সেটার উপর নির্ভর করে না, সিটি কর্পোরেশনও তাই দেয়। বিআইডব্লিউটি এর থেকে এর একটা লাইসেন্সই প্রদান করা হয়েছে। পাওয়ার প্ল্যান্ট যে সীমানাটা তাদের দেখিয়ে দেওয়া হয়েছিল সেই সীমানাটা কিন্তু অনেকখানি ইনক্রস করছে নদীর মধ্যে। এটা যে ভাঙা হবে না সেরকম কোনো আপনার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টা নিয়ে পর্যালোচনা চলছে। দুপুরের পর তুরাগের 15 থেকে 20 ফুট নদী দখল করে গড়ে তোলা বসিলা হাউজিং ও চন্দ্রিমা হাউজিংয়ে উচ্ছেদ চালানো হয়। উচ্ছেদের সময় সৃষ্ট নানা জটিলতার জন্য সবচেয়ে বড় দায়ী এসব অবৈধ সীমানা পিলার। তাই সংশ্লিষ্টরা বলছেন, উচ্ছেদ অভিযানের পাশাপাশি সবার আগে নদীর তীরে সরকারি সেবা সংস্থাগুলোর মাপজোক সঠিকভাবে সম্পন্ন করে দুর্নীতির ঊর্ধ্বে উঠে স্থায়ীভাবে নদী তীরে সীমানা পিলার বসানো উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় আটকা পড়া 3000 পর্যটককে সেন্ট মার্টিন থেকে ফিরিয়ে আনা হয়েছে। নিরাপদে ফিরতে পেরে খুশি পর্যটকরা। বিকেল 4টার দিকে সেন্ট মার্টিন থেকে আটকা পড়া পর্যটকদের নিয়ে রওনা হয় 5টি জাহাজ। পরে সন্ধ্যা 6টার দিকে টেকনাফ জেটি ঘাটে পৌঁছায় এটি। এর আগে দুপুরে টেকনাফ বন্দর থেকে ছেড়ে যায় উদ্ধারকারী জাহাজগুলো।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার বিকেলে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েন পর্যটকরা। আমাদের যে পর্যটকগুলো ছিল সেন্ট মার্টিনে তাদেরকে সবাইকে আমরা নিরাপদে শিপে উঠিয়ে আমরা সন্ধ্যা নাগাদ আমরা টেকনাফ জেটিতে নামিয়ে দিয়েছি এবং তাদের অনেকেই ঢাকায় যাওয়ার কথা ছিল, অনেকেই কক্সবাজার হোটেলে আসার কথা ছিল। সবগুলোই আমরা হোটেল বাস মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাদেরকে বাসের টিকিট ম্যানেজ করে দিয়েছি। একই সাথে হোটেলে যাদের থাকার ব্যবস্থা ছিল না তাদেরকেও আমরা হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরও ৩ জনের লাশ হস্তান্তর। নানা আয়োজনে সারা দেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালন। মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো এ ভাষণ ৭৫-এর পর নিষিদ্ধ ছিল বললেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন সুলতান মনসুর। সংসদে যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। ঢাকা জজ কোর্ট ভবনের 4তলা থেকে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। নদী মুক্ত করার দ্বিতীয় দফার অভিযানে 21টি বহুতল ভবন সহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ। নথি না দেখেই স্থাপনা ভাঙার অভিযোগ। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।